আমার পরিবারে আমি, আমার এক বোন ও এক ভাই রয়েছে। বাবা মার সাথেই থাকি চট্টগ্রাম শহরে। কোভিড শুরু হওয়ার আগে আমরা সকলে শহর থেকে নিজের গ্রামের বাড়িতে চলে আসি। কিছুদিন থাকার মাঝেই কোভিডের ভয়াবহ তাণ্ডব অনেকাংশে বেড়ে যায়। তাই আমরা সিদ্ধান্ত নেই যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রামের বাড়িতেই থাকব। প্রায় 6 মাস অতিবাহিত করার পরে কুরবানি ঈদের কিছুদিন পরে আমার আম্মুর মধ্যে কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করি। যেমন মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যাওয়া, অল্প কথায় অনেক রাগ দেখানো, খাবার রান্না করা না করা এক সমান হয়ে দাঁড়ায়, বাবার সাথে কথায় কথায় ঝগড়া ইত্যাদি। কয়েকদিন এভাবে কাটার পর হঠাৎ একদিন সন্ধ্যায় খেয়াল করলাম আম্মু কাউকে কিছু না বলে একটি চার্জার লাইট নিয়ে বাড়ির ছাদে উঠে যাচ্ছে। ভাবলাম হয়তো শুকোতে দেয়া কাপড় আনতে যাচ্ছেন, কিন্তু পরক্ষণে খেয়াল করলাম 30 মিনিট হয়ে যাওয়ার পরেও আম্মু নিচে আসছেন না। কয়েকবার ডাকলাম কিন্তু কোনো সাড়া পেলাম না। ভাবলাম আম্মু হয়তো ফোনে খালাদের সাথে কথা বলছে, তাই ডিস্টার্ব করিনি। কিন্তু 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও একই অবস্থা। এইবার মনে একটু খটকা লাগলো। বাড়ির সামনের দিক থেকে ছাদে দেখার চেষ্টা করে যা বুঝলাম, আম্মু ওই চার্জার লাইটটি জ্বালিয়ে বসে আছে। আম্মু রুমে গিয়ে দেখলাম ফোন তো রুমে, তাহলে আম্মু কেন ছাদে লাইট জ্বালিয়ে বসে আছে, তাও একা? তৎক্ষণাৎ আমি আমার বড় ভাইয়াকে বিষয়টা জানালাম। ঠিক যখনই আমরা উদ্যত হলাম যে আম্মুকে ডাকতে যাব, ছাদে উঠতে যাব, এমন সময় এশার আজানের ধ্বনি কানে আসলো। আর ঠিক তখনই দেখলাম আম্মু নিজ থেকেই ছাদ থেকে নেমে আসলেন। আম্মুকে দেখে কিঞ্চিত ভয় লাগলো মনে, কারণ ওনার চোখের আকার ছিল স্বাভাবিকের চেয়ে বড়। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি এই সময় এতক্ষণ ছাদে কি করছিলে? আম্মু কিছু না বলে বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে নিজের রুমে চলে যায়। আম্মুর এই অস্বাভাবিকতা দেখে আমি ও আমার ভাইয়া তাড়াতাড়ি আমার সেজো খালাকে ফোন করে আমাদের বাসায় চলে আসতে বলি। উনি রাতের মধ্যেই আমাদের বাড়িতে হাজির হন। তারপর খালাকে সব বিস্তারিত বলি এবং আজ রাতটা আমাদের সঙ্গে থাকতে বলি। প্রতিদিনের মতোই আমরা রাতের খাবার খেয়ে যার যার রুমে শুয়ে পড়ি। রাত 2:30টার দিকে আব্বুর চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। মনে হলো আব্বু আমার ভাইয়ের নাম ধরে চিৎকার করে ডাকছে। সবাই দৌড়ে গিয়ে যা দেখলাম তা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতাম না। আমরা দেখলাম আম্মু একটা ছুরি হাতে আব্বুর দিকে তাক করে আছে, আর আব্বু শক্ত করে আম্মুর হাত ধরে আছে। আমরা অনেক কষ্টে আম্মুকে আলাদা করে নিলাম। আমার নম্র সরল আম্মু তখন যেন এক শয়তানের রূপ ধারণ করেছে। চেহারায় তার অগ্নিশিখা, কণ্ঠ অনেক মোটা, শরীরে 3 জনের শক্তি। আম্মুকে খালা আর আমার বোন অন্য রুমে বসিয়ে রাখতে চাইলেও কোনো রকমে তা সম্ভব হচ্ছিল না। আম্মু আব্বুর কোনো কথা শুনছিল না, তাকে সহ্য করছিল না। তারপর আমি আর আমার ভাইয়া খালা মিলে কথা বলে যা বুঝলাম এটা স্বাভাবিক কিছু না, কিন্তু বরাবরের মতো আমি এসবে এত সহজে বিশ্বাস করলাম না। মধ্যরাত থেকে সময়টা এভাবেই কাটলো সবার, নির্ঘুম, ভয়ার্ত। আম্মু কেন জানি বারবার অদৃশ্য কোনো টানে আব্বুকে আঘাত করার জন্য চলে আসছিল। তাই আমি আমার ভাইয়া আব্বুকে বাকি রাতটা আলাদা রুমে পাহারা দিয়ে রেখেছিলাম, যাতে আম্মু খারাপ কিছু করার সুযোগ না পায়। আর সকাল হতেই আব্বুকে আমাদের শহরের বাসায় পাঠিয়ে দেই। পরদিন সকাল, আম্মু ঘুমাচ্ছিল, তাই খালা এই ফাঁকে কোনো এক হুজুরের কাছে গিয়েছিল, কারণ এসব ব্যাপার আমাদের কারো কিছু জানা ছিল না। এরই মধ্যে আম্মু নাকি 1 পাতা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল। আম্মুর শ্বাস আসছিল না দেখে ভাইয়া গিয়ে তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসলো। তখন আম্মুর অন্য এক রূপ দেখলাম। উনি কোনো রকমেই ডাক্তারের সামনে যাবেন না। উনি বলেন, আমি তো সম্পূর্ণ সুস্থ, তোমরা কি আমাকে পাগল বানাতে চাচ্ছ নাকি? আর আমি কোনো পুরুষ মানুষের সামনে যাব না। এটা বলে মাথায় ঘোমটা দেওয়ার মতো করে কাপড় টেনে দেয়। আমার আম্মুর নতুন এই রূপ দেখে আমরা থ হয়ে যাই। ডাক্তার আম্মুকে দেখে বললেন, ওনার মানসিক ভারসাম্য ভালো নেই, ওনাকে মানসিক ডাক্তার দেখান। তারপর ডাক্তার চলে যায়। একসময় আমরা ভাবি এলাকার হুজুরকে ডেকে নিয়ে আসবো, কিন্তু পাড়া প্রতিবেশীদের কথা ছড়ানোর ভয়ে আর ডাকা হয়নি।
পরে দুপুরে খালা আবার বাড়িতে আসলো। তারপর আমাকে নিয়ে কোনো এক কবিরাজের কাছে যেতে চাইলে আমি অপারগতা জানাই, কারণ আমার এসবে বিশ্বাস নেই। তাই খালা আমার ভাইকে নিয়ে গেল কবিরাজের কাছে। তারা সন্ধ্যায় আসার পর জানলাম কবিরাজ হাজিরা দেখার মাধ্যমে বলেছে যে আমার আম্মুকে কাছের কেউ বান মেরেছে বা কালজাদু করেছে, খুব খারাপভাবে। উনি যে আগের দিন সন্ধ্যায় মাগরিব থেকে এশা পর্যন্ত বাড়ির ছাদে ছিলেন, তখন উনি কালোজাদুর প্রভাবেই আত্মহত্যা করতে গিয়েছিলেন, কিন্তু উনি পরহেজগার ও পাক থাকার কারণে ওই দিনের মতো বেঁচে ফিরেছিলেন। না হলে আমাদের মাকে আমরা ওই দিনই হারিয়ে ফেলতাম। এসব শুনে আমার পায়ের নিচের মাটি সরে যাবার মতো অবস্থা, কারণ যে বিষয়ে অবিশ্বাস করি সে বিষয় নিজের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের সাথে ঘটবে এবং তার নিজ চোখে দেখতে হবে, এটা অনেক কষ্টের। কতটা কষ্টের বলে বোঝানো যাবে না। কবিরাজ 2 দিন পর আম্মুকে নিয়ে যেতে বললেন। এই 2 দিনে ছোটখাটো অনেক ঘটনা ঘটে যায়, যেমন আম্মু কোনো ওয়াক্ত ছাড়া নামাজ পড়তে বসে যায়। নামাজের সময় কেউ ওনার রুমে গেলে উনি তার দিকে তাকিয়ে বিচ্ছিরি রকমের একটা পৈশাচিক হাসি দেয়। সেই হাসির কথা এখনো লিখতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। যে হাসি না দেখলে এর ভয়াবহতা সম্পর্কে বলে বোঝানো যাবে না কখনো। তারপর উনি অনেক আবোল তাবোল কথা বলতো, যেমন আম্মু বলতো, তোর আব্বু বাজার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, ওইগুলো নিয়ে আয়। অথচ আব্বু তখন শহরের বাসায়। আরো বলে, তোর আব্বু রুটি আনতে গিয়েছিল, এখনো আসেনি। এরকম অনেক কথা। আম্মুর দাঁতগুলোর অবস্থা অনেক খারাপ, কালো ছোপ ছোপ দাগ, যেন উনি জন্মের পর দাঁত কখনোই পরিষ্কার করেননি, ঠিক যেরকম আমরা বিভিন্ন হরর মুভিতে দেখতে পাই। সব মিলিয়ে আম্মুর খুব করুণ অবস্থা ছিল। ওনাকে সবসময় চোখে চোখে রাখতে হতো। রাতে আমরা পালা করে ঘুমাতাম, মানে একজন পাহারা দিলে আর একজন ঘুমাতাম। এভাবেই 2 দিন কেটে গেল। 3 দিনের দিন কবিরাজের কথা মতো জিনিসগুলো নিয়ে খালা আমার ভাইয়া আম্মুকে নিয়ে রওনা দেন। বলা বাহুল্য, আম্মু কোনো ক্রমেই যেতে চাইছিল না, তারপরেও অনেকটা জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। বাকিটা ভাইয়ার কাছ থেকে শোনা। আম্মু বাড়ি থেকে কিছু দূর যেতেই অনেকটা স্বাভাবিক হয়ে যায়। কবিরাজের বাড়ি যাওয়ার পর ওনার অনেক খিদে পায়। গত কয়েকদিন কিছু না খাওয়া মানুষটা এক বসাতেই 4-5 জনের খাবার খেয়ে নেয়। তারপর শুরু হয় আম্মুর বান কাটানোর কাজ। আম্মুকে বসিয়ে ওনার উপরে জিন হাজির করা হয়। তখন আম্মু এক এক করে অনেক রকম ভয়েসে অনেক কথা বলতে শুরু করেন, যেমন উনি কেন ওনার স্বামীর ওপর ওইরকম ছুরি ধরেছিলেন, কেন রাতে ছাদে গিয়েছিলেন, ওনার কোন ছেলের কখন কোন বিপদ হয়েছিল, এরকম অনেক কিছু। সাথে এটাও বলেন যে খুবই ঘনিষ্ঠ কেউ জায়গার বিবাদের কারণে আম্মুর ওপর এই ঘৃণ্য জঘন্য কাজটা করেছে, এবং যার মাধ্যমে কালোজাদু করেছে সেই জিনের মাধ্যমে একটা তাবিজ আমাদের বাড়ির আঙিনায়, একটা তাবিজ বাড়ির পেছনের দিকে, একটা তাবিজ বাড়ির পাশের কবরস্থানে আছে। তারপর কবিরাজ কি কি করলেন সেটা বলতে গেলে ঘটনা অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, আম্মুর কাজ শেষ করে কবিরাজ ভাইয়াকে ডেকে কিছু হলুদ এবং মোমবাতি দেয়, যা সন্ধ্যায় মাগরিবের পর ঘরের পশ্চিম কোণায় জ্বালাতে হবে, এবং হলুদ পোড়ানো গন্ধ আম্মুর রুমে দিতে হবে। একটি তাবিজ দেওয়া হয় যেটা বাড়ির আঙিনায় কোনো একটি গাছের ডালে এশার আজানের সময় লাগিয়ে দিতে হবে। আরও বলেছে আজকের রাতটা আম্মুকে চোখে চোখে রাখতে, কারণ আজকে রাতে ওই কবিরাজ তার জিন দিয়ে কালোজাদুর তাবিজগুলো উঠিয়ে ফেলবে এবং নষ্ট করে ফেলবে। সবই করা হলো ওনার কথা মতো। সারা রাত আম্মুকে পাহারা দিয়ে রাখা হয়েছিল। মধ্যরাতে আম্মু অনেক ছটফট করেছিল আর শুধু ঘর থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। সকাল হতে হতে কিছুটা স্বাভাবিক হয়ে যান এবং আল্লাহর রহমতে আম্মু সুস্থতা বোধ করেন। কিছুদিনের মধ্যে আম্মু সম্পূর্ণ সুস্থ হয়ে যান, আলহামদুলিল্লাহ। কিন্তু এই কালো জাদুর কারণে আম্মুর শারীরিক এবং মানসিক অনেক ক্ষতি হয়ে যায়, যা কখনো পূরণ করা যাবে না। তার 1 সপ্তাহ পরে এই কালো জাদুর সাথে সম্পর্কিত আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি ওই দিন দুপুরে খেয়ে শুয়েছিলাম এবং মোবাইলে ফেসবুক দেখছিলাম। আমার পা বরাবর একটা জানালা এবং সামনেই বাড়ির আঙিনা। আমার চোখ হঠাৎ জানালার দিকে পড়তে আমি দেখলাম 2টি অবয়ব, একটি সাদা এবং একটি কালো। কোনোটারই নাক, চোখ, কান কিছু নেই। তারা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণের জন্য ভয়ে পাথর হয়ে গেলে একটু পরেই যখন হুঁশ ফেরে তখন এক চিৎকার দিয়ে
সেন্সলেস হয়ে যাই। যখন আমার সেন্স ফিরে আসে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। চোখ খুলে দেখি সবাই আমাকে ঘিরে আছে, দোয়া পড়ছে। এরপর ভাইয়া গিয়ে একজন হুজুরকে নিয়ে আসে। হুজুর এসে আমার মুখে সবকিছু শোনে। হুজুর একটি সুতা দিয়ে আমাকে মেপে দেখে, তারপর কিছু আমল দিয়ে ভাইয়ার সাথে কথা বলে চলে যায়। তারপর আমার তেমন আর সমস্যা হয়নি। ও হ্যাঁ, পরবর্তীতে অন্য কবিরাজের মাধ্যমে আমরা সকলেই জানতে পারি যে এই কালো জাদুর মতো জঘন্য কাজটা আমার নিজের বড় খালা এবং তার ছেলেরা মিলে করেছিল, তা আবার সামান্য একটু জায়গার বিবাদের জন্য। সালটা 1990-91। তখন আমি খুলনা শহরে রিক্সা চালাই। আমি তখনও বিয়ে করিনি। অনেক দিন যাবৎ রিক্সা চালাতে চালাতে আমার সঙ্গে একটা লোকের পরিচয় হয়। ওনার নাম অর্থাৎ ছদ্মনাম রহিম। পেশায় উনিও একজন রিক্সা চালক। ওনার দেশের বাড়ি ফরিদপুর মাদারীপুর অঞ্চলের রাজৈর থানাধীন কোনো একটি গ্রামে। আমি প্রায়ই বাসা থেকে খাবার নিয়ে যেতাম দুপুরে খাওয়ার জন্য। মাঝে মধ্যে ওই লোকটার সঙ্গে আমার খাবার আমি শেয়ার করতাম। এভাবে একদিন দুই দিন করতে করতে রহিম ভাই এবং আমার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একদিন রহিম ভাইয়ের তার বাড়িতে যাওয়ার ইচ্ছে হয় এবং বলেন, আহাদ ভাই, আপনিও আমার সাথে আমাদের গ্রামের বাড়িতে চলেন। তো আমিও রাজি হয়ে যাই। বয়স কম, ঘোরাঘুরিরও খুব ইচ্ছা, আরও বাইরের একটি জেলায়, তাই এক পায়ে রাজি হয়ে যাই। কথা মতো একদিন খুলনা থেকে আমরা যাত্রা শুরু করি। আমাদের যাত্রার মাধ্যম ছিল দুজনের দুটো সাইকেল। আমরা সকাল সকালই খুলনা থেকে রওনা হয়ে যাই। এরপর খুলনা থেকে বাগেরহাট, নোয়াপাড়া হয়ে মোল্লাহাট, গোপালগঞ্জের কাশিয়ানী এবং ফরিদপুরের কিছু অংশ পার হয়ে প্রবেশ করি মাদারীপুর রাজৈর থানাতে। কিন্তু এখানে আসলে কি পথ শেষ? গ্রাম তো আরো অনেকটা ভেতরে। তো সেই গ্রামে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 11টা বেজে যায়, কারণ আমরা যাত্রার মাঝে বিরতি নিয়েছিলাম। পৌষ মাস, শীতকালীন রাতের 11টা মানে বুঝতেই পারছেন অনেক রাত। মেইন রোড থেকে এবার গ্রামের পথ। যদি মেইন রোড দিয়ে যাই তাহলে অতিরিক্ত প্রায় 5.5 কিলোমিটার বেশি ঘুরে যেতে হবে। সারাদিন সাইকেল চালিয়ে এই মুহূর্তে এটা নেওয়া সম্ভব না। তাই রহিম ভাই গ্রামের শর্টকাট বেছে নিলেন। শুকনো মাটির এবড়ো খেবড়ো রাস্তা। আশেপাশে 2-3 গ্রামে মনে হয় বিদ্যুতের কোনো অস্তিত্ব নেই। আসলে তখন এই গ্রামে বিদ্যুৎ ছিল না, জ্যোৎস্নার আলোতে যতটুকু দেখা যায়। রাস্তায় এবড়ো খেবড়ো হওয়ায় দুজনেই হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেই, কারণ বাঁ পাশে নদী। দুজনে গল্প গুজবে আনন্দের সাথে হেঁটে চলেছি। প্রায় 15 থেকে 20 মিনিট ভালোই কাটে। তো এক সময় আমার কানে একটা শব্দ ভেসে আসে। শব্দটা ছিল এরকম, নদীতে মাছ ধরার জন্য কেউ জাল ছুঁড়ে মারলে যেরকম শাঁ করে একটা শব্দ হয়, ঠিক সেরকম। আমি এই বিষয়টা এতটা লক্ষ্য করিনি, কারণ এই শব্দটা মাছ ধরার জালের শব্দ সেটা আমি ভালো করেই জানি। কিন্তু রহিম ভাই বিষয়টা বুঝতে পারে। তখন একবার নদীর দিকে তাকান এবং রীতিমতো অবাক হয়ে যান, কারণ নদীতে জেলে তো দূরের কথা, একটা নৌকাও তখন ছিল না। তাহলে শব্দটা আসছে কোত্থেকে? রহিম ভাই বুঝতে পারে সামনে কিছু একটা হবে, কারণ এটা ওনার এলাকা। উনি এই সমস্ত বিষয়ে আগে থেকে অবগত। রহিম ভাই আমাকে বললেন, আহাদ ভাই, একটা বিড়ি চালান আর আপনি আমার ডান পাশে পাশে আসেন। যার যার সাইকেল ডান হাতে ধরে পাশাপাশি হাঁটছি। রহিম ভাই সাইকেল, আমি এবং আমার ডান হাতে আমার সাইকেল। এক্ষেত্রে আমি 2 সাইকেলের মাঝখানে পড়ে যাই এবং এভাবে অনেকক্ষণ হাঁটতে থাকি। একটা সময় রহিম ভাই বলে, আহাদ ভাই, আপনার বাঁ হাত দিয়ে আমার সাইকেলটাও ধরে থাকেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ধপাস ধপাস করে কিছু নারিকেল পড়ে। আনুমানিক 8টা থেকে 10টা তো হবেই। আমাদের সামনে পেছনে এমনকি সাইকেলের ওপরেও নারিকেল এসে আছড়ে পড়ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের গায়ে একটা নারকেলও কিন্তু পড়েনি। তো বিষয়টা স্বাভাবিকভাবেই নিলাম, ভাগ্য ভালো, এই জন্য হয়তো গায়ে পড়েনি। আরেকটু সামনে যাওয়ার পরে ঘটল একটা বিরল ঘটনা। হঠাৎ ওপর থেকে ধপাস ধপাস করে কিছু ছোট প্রজাতির ফল পড়ে। এবারও একই অবস্থা, আমাদের সামনে পিছনে এমনকি সাইকেলের ওপরেও ফলগুলো পড়ে, কিন্তু আমাদের গায়ে লাগে না। জ্যোৎস্নার আলোতে পরিষ্কার দেখলাম এগুলো সদ্য কাঁচা আম। এবার বিষয়টা আমার মাথায় আটকে যায়। কারণটা কি? এখন তো পৌষ মাস,
আর এই সময় কাঁচা আম আসবে কোত্থেকে? বিষয়টা আমার ভেতরে একটা ভয়ের সৃষ্টি করে। আর এটা এমন একটা অবস্থা যেটা শুধুমাত্র আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ। আমি আমটি তুলতে গেলে রহিম ভাই বললেন, হ্যাঁ ভাই, কোনো লাভ নেই, এগুলো নিয়ে আরো লস। তো আমি মনে করলাম রহিম ভাইদের বাসায় হয়তো কাঁচা আম আছে, তাই এত কষ্ট করে রাতে বয়ে নিয়ে যাওয়া এটাই লস, হয়তোবা এটাই বুঝিয়েছেন আমাকে। যাক, অবশেষে রহিম ভাইদের বাড়িতে পৌঁছাই। তখন বাজে রাত 2টা। আমার নাকে মুখে যেন একটা ভয়ের ছাপ তখনও ছিল। তো রহিম ভাইয়ের আম্মা বিষয়টা বুঝতে পারে এবং রহিম ভাইকে জিজ্ঞেস করে, তোরা কোন পথ দিয়ে এসেছিস, মেইন রোড না গ্রামের রাস্তা? রহিম ভাই বললেন, গ্রামের রাস্তা। ওনার মা বললেন, সর্বনাশ, সাথে নতুন মেহমান, কোনো সমস্যা হয়নি তো? রহিম ভাই বলে, সমস্যা তো হয়েছিল মা, ঘোর সমস্যা, কিন্তু আমিও ওনাকে বুঝতে দেইনি। এই কথাগুলো আমি আড়াল থেকে শুনে ফেলি এবং তৎক্ষণাৎ আবার সেখানে ছুটে যাই। গিয়ে দেখি কোথায় নারকেল গাছ আর কোথায় আম গাছ। গ্রামের পুরো পথটাতে কোনো গাছপালাও ছিল না। ফাঁকা বিলের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে মেইন রোডের দিকে। বিলের মাঝখান বরাবর 3টি তাল গাছ, আর রাস্তার বাঁ পাশে ছিল নদী। নদীর পাড়ে এক পাশে একটি উঁচু জায়গায় মেঝে ইট দিয়ে পাকা করা এবং চারপাশে 4টা রেল লাইনের পাটি খাড়া করে পুঁতে রাখা। বুঝতে আর বাকি রইল না যে এটি একটি শ্মশান। আর গত রাতে আম এবং নারকেলি বা কোথা থেকে আসবে এখানে? এবার বুঝলাম গত রাতে কি ঘটেছিল আমাদের সাথে। তখন আমার মনে পড়ে রহিম ভাই কেন বিড়ি জ্বালাতে বলেছিলেন, কেনই বা আমাকে 2 সাইকেলের মাঝখানে থাকতে বলেছিলেন। আবারও বাড়িতে গিয়ে রহিম ভাইকে জিজ্ঞেস করি, রহিম ভাই, গত রাতে ওইগুলো কি হয়েছিল? তো রহিম ভাই বলেন, আহাদ ভাই, কালকে যেই আমটি আপনি তুলতে চেয়েছিলেন ওটা কোনো আম ছিল না, ওটা অশরীরী শয়তানদের একটা চাল ছিল। আর আমটি যখনই নিচু হয়ে আপনি তুলতেন, আমরা দুজনই তখন মারা পড়তাম। একইভাবে মারা পড়তাম নারকেলের বেলাতেও। আমাদের মারার জন্য 2বার চেষ্টা করা হয়েছে, আর 2বারই আল্লাহর রহমতে আমরা বেঁচে যাই। আর ওরা আমাদের কাছে আসতে পারেনি, কারণ আপনি বিড়ির আগুন জ্বালিয়ে রেখেছিলেন, আর সাইকেলের লোহা তো ছিলই। এসব ঘটনা আমাদের এলাকাতে খুব পরিচিত। এমনিতেই রাতের বেলা আমরা একা একা কেউ ওই পথ দিয়ে হাঁটি না। আজকে হাঁটলাম, ভাবলাম 2জন আছি, ভয় কিসের, তাই শর্টকাট পথটা দিয়ে নিয়েছিলাম। যদি বুঝতে পারতাম এরকম কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, তাহলে আপনাকে নিয়ে এত বড় রিস্ক আমি কখনোই নিতাম না। কষ্ট হলেও প্রয়োজনে 5 কিলোমিটার রাস্তা ঘুরে। একদিন মামা আম্মুকে ফোন দিয়ে বলছেন মামি অসুস্থ, দেখে যাওয়ার জন্য। এদিকে আমার এসএসসি পরীক্ষা চলছে, তবু আম্মু পরের দিন নানার বাড়ি চলে গেছেন। তার কিছুদিন পরে আমার এসএসসি পরীক্ষা শেষ হলো, আমিও পরীক্ষা দিয়ে নানার বাড়ি চলে যাই। আমার নানার বাড়ি হচ্ছে ময়মনসিংহ বিভাগের ঈশ্বরগঞ্জ থানার একটি গ্রামে। আমাদের বাড়ি থেকে নানুর বাড়ি যেতে হলে অটো রিক্সা নিয়ে যেতে হয় বাজার পর্যন্ত, তারপরে কিছুটা হাঁটতে হয়। হেঁটে যাওয়ার রাস্তাটা একটি বড় রাস্তা, 2 পাশ দিয়ে শুধু অনেক বড় বড় ঝোপঝাড় আর বাঁশের বাগান। এই রাস্তা দিয়ে একজন মানুষ দিনের বেলাতে যেতেও ভয় পায়। বাজার থেকে বাড়ি পর্যন্ত যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। নানার বাড়িতে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল মামির? আম্মুর মুখ থেকে যা শুনলাম, কিছুদিন আগে মামি তার বাবার বাড়িতে বেড়াতে যান এবং সেখানে অনেক ধরনের মাছ মাংস রান্না করে এবং কিছু পিঠা তৈরি করেন। এইসব রান্না করতে করতে বাড়ি থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে যায়। কোনো এক কারণে ওই দিন মামা যেতে পারে নাই, তাই মামির সাথে মামি তার ছোট মেয়েকে নিয়ে একাই চলে আসে। মামি বাজারে গিয়ে রিক্সা খুঁজতে লাগলো। মামির বাবার বাড়িতে যাওয়ার রাস্তাটা অনেক ভয়ঙ্কর। এই রাত হওয়ার ভয়ে কোনো রিক্সাওয়ালাই যেতে চাচ্ছিল না। অবশ্যই বেশি টাকা দেওয়ার কথা শুনে একটি রিক্সাওয়ালা রাজি হয়ে যায়। মামি রিক্সা নিয়ে তার বাবার বাড়িতে রওনা দেন। তার বাবার বাড়ি যেতে যেতে রাত হয়ে যায়। একটি বিলের পাশ দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে মামির বাবার বাড়ি যেতে হয়। বিলটির নাম হচ্ছে কেইলা বিল। বিলটি এক নামে সবাই চেনে। ওই বিলের অনেক রহস্যজনক ঘটনা রয়েছে। ওই বিলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে মাছ ধরে। ওই বিলের পাশ দিয়ে রাতে একা কেউ মাছ ধরতে যায় না, যদিও দিনের বেলায় অনেকেই মাছ ধরতে চায়, কিন্তু বেশি গভীরে যায় না। বিলটি অনেক বড় এবং পুরাতন একটি বিল। মামির রিক্সাটি যখন বিলের রাস্তা ধরে কিছুটা পথ যায়, রিক্সা থেকে মাছের তরকারির বাক্সটা পড়ে যায়। রিক্সাওয়ালা আবার সেই বাক্সটি তুলে নিয়ে যাত্রা শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পর রিক্সার ব্যাটারির চার্জ কমে যায়, মানে রিক্সার লাইটের আলো কমে যায়। রিক্সাওয়ালা চিন্তায় পড়ে যায়, এই অন্ধকার রাতে কিভাবে বাকি রাস্তাটা যাবে। তারপরেও রিক্সাওয়ালা যেতে থাকেন। রিক্সাটি
একটু সামনে যাওয়ার কিছুক্ষণ পর রিকশার সামনে দিয়ে একটি বিড়াল দৌড় দিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। রিকশাওয়ালা ভাবল হয়তো মনের ভুল, ভয় না পেয়ে যেতে লাগলো। কিছুক্ষণ সামনে যাওয়ার পরে আবারও একটি পাখি উড়াল দেয়। এমনভাবে পাখিটি উড়াল দিয়ে মামির চোখের সামনে চলে যায়, মামি আর রিকশাওয়ালা দুজনে একটু ভয় পেয়ে যায়, সাথে ছোট একটি বাচ্চা। এরপরেও রিকশাওয়ালা রিকশার গতি বাড়াতে থাকেন। কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে একটি বেলগাছ আর একটি কৃষ্ণচূড়া গাছ ছিল। ওই গাছের নিচে গিয়ে রিকশাটি থেমে যায়। অনেক চেষ্টার পরও কিছুতেই রিকশাটি চালানো যাচ্ছিল না। রিকশাওয়ালা মনে মনে চিন্তা করতে লাগলো আর মামিকে বলতে লাগলো, রিকশা তো বন্ধ হওয়ার কথা না, 80% চার্জ ছিল। তখন মামি আর রিকশাওয়ালা অনেক ভয় পেতে শুরু করেন। মামি আয়াতুল কুরসি পড়তে শুরু করেন এবং রিকশাওয়ালাকে বলেন যা যা দোয়া পারেন পড়তে থাকেন। এভাবে 5-10 মিনিট চলে যাওয়ার পর ইশার আজান দেয়। রিকশাওয়ালা আবার রিকশাটাকে স্টার্ট দেওয়ার সাথে সাথেই চালু হয়ে যায়। রিকশাওয়ালা দেরি না করে ফুল স্পিডে রিকশা চালিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ায়। মামি রিকশাওয়ালাকে সাথে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে সবার সাথে পুরো ব্যাপারটা শেয়ার করেন। পরে মসজিদের হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে এসে তাদের খাওয়ানো হয় এবং রিকশাওয়ালাকে তারা বলেন রাতটা থেকে যেতে। ওই দিন আর কিছু হয় নাই। তার পরের দিন ঠিক দুপুরবেলায় মামি টিউবওয়েল থেকে পানি আনতে যান। পানি নিয়ে আসার সময় দেখেন একটা কালো বিড়াল ওনার দিকে তাকিয়ে আছে। মামি তেমন গুরুত্ব না দিয়ে চলে আসেন। এই দিন রাতে মামি বিড়ালটিকে স্বপ্নে দেখেন। একই স্বপ্ন পরপর 2-3 দিন ধরে তিনি দেখেই যাচ্ছেন। আর দিনের বেলায় অনুভব করতে পারতেন তার আশেপাশে কেউ আছে, কেউ যেন তাকে অনুসরণ করছে। এইভাবে আরো 3-4 দিন কেটে যায়। মামি এইসব ঘটনা আর সহ্য করতে না পেরে তার আম্মুকে জানায়। ওনার আম্মু এলাকার মসজিদের একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন বাড়িতে। উনি এসে তেল পড়া, পানি পড়া, তাবিজ এসব দেন। এরপর কয়েকদিন ভালোই কাটলো, কোনো প্রকার সমস্যা নেই। মামি তার বাবার বাড়ি থেকে চলে আসলেন। আসার পর আবারও সেই বিড়ালটি দেখতে পান রাস্তায় এবং অদ্ভুত সেই পাখিটিকেও আবারও তিনি দেখতে পান। বিড়াল আর পাখিটি একসাথে কি যেন খাচ্ছে। ঘটনাটি এখানেই শেষ হলে পারত, কিন্তু না, হলো তার বিপরীত। মামি তার বাবার বাড়ি থেকে আসার 2 দিন পর থেকেই শুরু হলো আসল ঘটনা। মামি রাতের বেলা যখনই বাইরে যায় ওই বিড়াল আর পাখিটিকে দেখতে পায়। বিড়ালটি মামির দিকে এমন ভাবে তাকায়, এটা দেখে মামি চিৎকার দিয়ে ঘরে চলে আসে। যখনই সন্ধ্যা হয় ওই পাখিটি মামির ঘরের চালের ওপর হাঁটাহাঁটি করে, অদ্ভুত ধরনের শব্দ করে। এইভাবে কিছুদিন যাওয়ার পর মামি অনেক ভয় পেতে থাকে। আস্তে আস্তে বাড়ির সবাই জানতে পারে যে এমন একটি ঘটনা ঘটে চলেছে। একদিন মামা আর নানা মিলে বড় মসজিদের হুজুরকে নিয়ে আসেন। হুজুর বাড়ির চারপাশ বন্ধ করে মামির শরীর বন্ধ করে যান। এসব কিছুতে কাজ হয় না। আর এদিকে বাড়ির সবাই দেখতে পায় মামির ঘরের যে ভিতটা ছিল এটা পেছন দিক থেকে খোদাই করা। আমরা সবাই বুঝতে পারলাম ঘরে টাকা পয়সা যা ছিল সেটা নিতে হয়তো চোর এসেছে, কিন্তু না, একই কাজ প্রতিদিন হচ্ছে। আর এই দিকে আস্তে আস্তে মামি অদ্ভুত ধরনের সব আচরণ করতে শুরু করে। মামি সবসময় কান্না করে, চিল্লাচিল্লি করে এবং সে বলে আমাকে মেরে ফেলবে। এবং মামিকে 8-10 জন মিলেও যখন মামি অস্থির হয় তখন ধরে রাখতে পারে না। একজন স্বাভাবিক মানুষের এত শক্তি থাকার কথা না। আমরা সবাই বুঝতে পারি মামির শরীরে কোনো কিছু ভর করেছে। আমরা বড় মসজিদের হুজুরকে ডাকলাম। হুজুর এসে বলেন ওনার শরীরে সত্যিই কিছু একটা ভর করেছে, কিন্তু তার পক্ষে কিছু করা সম্ভব না, অন্য কোথাও চেষ্টা করতে হবে। তিনি তেল পড়া দিয়ে যান এবং তিনি বলেন যখনই চিল্লাচিল্লি করবে পানি আর তেল পড়া দিয়ে দিবেন, চুপচাপ হয়ে যাবে। এভাবে 2 দিন চলে গেল, কিন্তু ভালো হুজুর বা কবিরাজ খুঁজে পাচ্ছিলাম না। আমরা সকলে অনেক ভয় আর চিন্তায় পড়েছিলাম। হঠাৎ করে কে যেন একজন মামার কাছে এসে বলল আমার কাছে একজন কবিরাজের ঠিকানা আছে, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। মামা ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে ওই দিনই বেরিয়ে গেলেন ওই কবিরাজের খোঁজে। বাড়ি হচ্ছে ময়মনসিংহ ফুলপুর পাহাড়ি অঞ্চলে। তার ঠিকানা অনুযায়ী মামা কবিরাজের সাথে দেখা করেন এবং সবকিছু খুলে বলেন। সবকিছু শুনে কবিরাজ বললেন আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে যাব। পরদিন দুপুরবেলায় কবিরাজ আসেন, এসে মামিকে ভালো করে দেখেন। সবকিছু দেখে কবিরাজ মামাকে বলেন একটা খালি রুম দেওয়ার জন্য। রুমে শুধু মামি, মামা আর কবিরাজ থাকবেন। আর বললেন যত কিছু হয়ে যাক মামিকে শক্ত করে ধরে রাখার জন্য। এইদিকে কবিরাজ তার কাজ শুরু করে দিলেন। প্রায় 30 মিনিট পর্যন্ত কবিরাজ তার কাজ করেন এবং মামাকে বলেন ওনাকে খাটে শুইয়ে দিন, আর কিছু জিনিসপত্র লাগবে, আজকে রাতের মধ্যেই কাজটা সম্পন্ন করতে হবে।
হবে। কবিরাজ মামাকে বলেন 3টা মাটির হাঁড়ি কিনে নিয়ে আসতে, একটি রাজহাঁস, একটি খাসি আর কিছু পিঠা তৈরি করে নিয়ে আসতে। এইগুলি আজকের ভেতরেই লাগবে। কবিরাজের কথা মতো সবকিছু রেডি হয়ে যায়। মামাকে তিনি বললেন একটি হাঁড়িতে মাছ রান্না করে দিতে, একটি হাঁড়িতে হাঁসের মাংস রান্না করে দিতে, আরেকটি হাঁড়িতে পিঠা বানিয়ে দিতে, আর 3টা পান লাগবে। এইগুলো নিয়ে মামা আর কবিরাজ রাত 1টার পর ওই বীরের পারে বেলগাছের নিচে যায়। কবিরাজ মামাকে বলেন হাঁড়িগুলো ওই গাছের নিচে রেখে পেছন দিকে না তাকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওই স্থান ত্যাগ করতে। মামা তাই করলেন। এই কাজ শেষে কবিরাজ মামাকে বলেন একটি পুকুর পাড়ে যেতে। মামা আর কবিরাজ একটি পুকুর পাড়ে যায়। কবিরাজ মামাকে বলেন পুকুরে নেমে ডুব দিয়ে পান 3টি একটি কাঁচের বোতলে রেখে আসার জন্য। মামা আর কবিরাজ মিলে সব কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে সকাল হয়ে যায়। এরপর থেকে মামির ব্যবহার স্বাভাবিক। এরপর থেকে বড় কোনো সমস্যাও হয়নি এখন পর্যন্ত। আমি মোহাম্মদ আনোয়ার হাসান খান। আমি এই জিন, ভূত, প্রেত, আত্মা এইসব বিষয়ে বিশ্বাস করতাম না। আমার ধারণা ছিল এসব বিষয়বস্তু মানুষের বানোয়াট নানান কাল্পনিক কাহিনী। কিন্তু আমার এই ধারণা যে অচিরেই পরিবর্তিত হতে চলেছে তা আমার মোটেই জানা ছিল না। ঘটনাটি আমার সাথে আজকে থেকে প্রায় 25 বছর আগে ঘটে। তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে অলস সময় কাটাচ্ছিলাম। এই অলসতা দূর করতে আমি শুনে রীতিমতো অনেক বিরক্ত হয়ে যাই। আমার মনের মধ্যে এক প্রকার জেদ চেপে যায়, আমি দেখবই ওই বিলে কি আছে। আমি পরক্ষণেই ওদের 4 জনকে বলি, চল কালকে ওই বিলে মাছ ধরতে যাব, পরে দেখা যাবে কি হয়, সবকিছু প্রমাণ হবে। প্রথমে রফিক যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। এরপর আমাদের জোড়াজোড়িতে রফিক রাজি হয়ে যায়। পরবর্তীতে আমরা সকলে সিদ্ধান্ত নেই কালকে বিকেলে আমরা সেই বিলটিতে মাছ ধরতে যাব। যেই ভাবনা সেই কাজ। পরদিন আমরা 5 জন বিকেল 4টা নাগাদ সেই বিলটিতে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হই। কিন্তু যাওয়ার পথে কেন জানি প্রকৃতি আমাদের সাথে বারবার বিরূপ আচরণ করছিল, বাধা দিচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতি আমাদের নিষেধ করছে সেখানে যেতে। কিন্তু কে শুনে কার কথা। অবশেষে সব বাধা বিপত্তি পেরিয়ে বিকেল 5টা নাগাদ আমরা বিলটিতে পৌঁছে যাই। বিলটি যে কেউ দেখলে তার গায়ে কাঁটা দিয়ে উঠবে। বিলটির ত্রিসীমানায় কোনো জনমানবের আনাগোনা নেই। বিলটির আশেপাশে কোনো ঘর বাড়ির চিহ্ন মাত্র নেই। আর সূর্যের যে কিরণ বিলটির উপরে এসে পড়েছে মনে হচ্ছিল সেটা সূর্যের কিরণ নয়, আকাশ থেকে কোনো কালো ছায়া নিচে নেমে এসে পুরো বিলকে আচ্ছন্ন করে রেখেছে। এরকম দৃশ্য দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। আমরাও এর বিপরীত ছিলাম না। আমাদের 5 জনের মনেও এই দৃশ্য ভয় ধরিয়ে দিয়েছিল। রফিক বলতে থাকে, চল এখান থেকে আমরা চলে যাই, এখানে আর বেশি দেরি করা যাবে না, এখন দেরি করলে মৃত্যু অনিবার্য। কিন্তু কে শুনে কার কথা। আমি তো নাছোড়বান্দা। আমি রফিককে বলি, এত দূর যেহেতু এসেই পড়েছি, আজকে আমি দেখেই ছাড়বো কি আছে এখানে। এই বলে আমি মাছ ধরার প্রস্তুতি নিয়ে বিলের পাড়ে নেমে পড়ি। ঠিক তখনই আমার চোখ যায় বিলের পাশে রাস্তার দিকে, যে রাস্তা দিয়ে আমরা এখানে এসেছি। দূর থেকে কেউ একজন 2 হাত নাড়িয়ে আমাকে নিষেধ করছে আর চিৎকার করতে করতে বলছে আমি যেন বিলের পানি স্পর্শ না করি। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার 2 পা তখন বিলের পানির নিচে। কিছুক্ষণের মধ্যে লোকটি আমাদের সামনে এসে পড়ে। লোকটিকে দেখা মাত্রই আমরা সবাই অবাক হয়ে যাই। তিনি আর কেউ নন, আমাদের মসজিদের ইমাম সাহেব। আর তিনি এখানে কিভাবে আসবেন বা তিনি কিভাবে জানলেন আমরা এখানে এসেছি? আমাদের মনে নানান প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। আমি প্রশ্ন করতে যাব এমন সময় হুজুর অতি রাগান্বিত স্বরে বলে ওঠেন, তোমার এত বড় দুঃসাহস! কিভাবে হলো এই সাহস? তুমি এই বিলের পানি স্পর্শ করেছ? আল্লাহ মাফ করুক, জানি না তোমার শেষ পরিণতি কি হবে। হুজুরের মুখে সব কথা শুনে আমি বিলের পাড় থেকে রাস্তার উপরে উঠে এসে দাঁড়ানো মাত্রই হুজুর কি যেন পড়ে আমার সারা শরীরে ফুঁ দিয়ে দেন আর বলতে থাকেন, আল্লাহ তোমার হেফাজত করুক, আর যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা পরিত্যাগ করতে হবে। এই বলে হুজুর আমাদের নিয়ে গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে আমি হুজুরকে অনেক প্রশ্ন করি, কিন্তু হুজুর আমার কোনো প্রশ্নের উত্তর দেননি। শুধু এটুকু বলেছিলেন, তুমি ঈশার নামাজের পর আমার সাথে মসজিদে দেখা করো, আমি তখন তোমার সব প্রশ্নের উত্তর দেব। হুজুরের কথা মতো আমি ঈশার নামাজের পর হুজুরের সাথে দেখা করতে যাই। মসজিদে গিয়ে দেখি হুজুর আমার জন্য অপেক্ষা করছেন। আমাকে দেখে হুজুর মসজিদের মেঝেতে আমাকে বসতে বললেন। এরপর হুজুর আমাকে যা বললেন সে সমস্ত কথা শুনে আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নাড়া দিয়ে উঠেছিল। আনোয়ার বাবা,
কোথায় আছে না, অতিরিক্ত কোনো কিছু ভালো না, তেমনি সাহসী হওয়া ভালো, কিন্তু দুঃসাহসী হওয়া ভালো না। তুমি খুব খারাপ কিছুকে আজ আহ্বান করে জানিয়ে এসেছো তোমাকে ওরা এত সহজে ছেড়ে দেবে না। আজ আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন, আমি সেখানে না গেলে আজ হয়তো তোমরা 5 জন বেঁচে ফিরতে পারত না। জানতে চাও সেই বিলের ঘটনা, কি হয়েছিল সেখানে? আমি হ্যাঁ বোধক উত্তর দিলে হুজুর বলতে শুরু করেন। আজ যে বিলটিতে তোমরা গিয়েছিলে আজ থেকে 50 বছর আগে, সালটি ছিল 1972। সেখানে কোনো বিল ছিল না, সেখানে একটি গ্রাম ছিল। মোহাম্মদ আনিসউদ্দিন এবং তার স্ত্রী সেই গ্রামের বাসিন্দা ছিলেন। আনিসউদ্দিনের স্ত্রী একজন পরহেজগার ভদ্র মহিলা ছিলেন। তিনি একদিন সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না বান্না করতে যান। রান্নাঘরে প্রবেশ করা মাত্রই তিনি খুব অবাক হয়ে যান। তিনি সেখানে দেখেন তার চুলার ভেতর থেকে পানি উপচে পড়ছে। পানির সাথে সাথে চুলার ভেতর থেকে বড় বড় মাছ বেরিয়ে আসছে। এই দৃশ্য দেখে তিনি অনেক ভয় পেয়ে যান। পরক্ষণেই তিনি শুনতে পান অদৃশ্য কেউ 7টি মিশ্রিত গলায় বলছে, তুই যত পারিস সেখান থেকে মাছ নিতে পারবি, কিন্তু এই কথা তুই কোনোদিন কাউকে বলতে পারবি না। তুই যদি এই কথা কাউকে বলিস, সেদিনই হবে তোদের গ্রামের শেষ রাত। এসব কথা শুনে তিনি লোভে পড়ে যান। তিনি মনে মনে ভাবেন, আমাদের অভাবের সংসার, এখান থেকে কিছু মাছ আমি বিক্রি করব, কিছু মাছ আমরা খাবো। এভাবে করে আমাদের সংসারটাও চলবে, আমাদের খাদ্য চাহিদাও পূর্ণ হবে। সত্যি তো আর বেশি দিন লুকিয়ে রাখা যায় না। তার স্বামী একদিন লক্ষ্য করেন তার স্ত্রী প্রতিদিনই মাছ রান্না করে। এত মাছ সে পায় কোথায়? তার কাছে এই বিষয়টি বেশ অদ্ভুত লাগে। এরপর তিনি তার স্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সব সময় কথাটি এড়িয়ে যান। কিন্তু এভাবে আর কতদিন চলে? তার স্বামী তাকে নানাভাবে শারীরিক মানসিক নির্যাতন শুরু করে। এরপর তিনি এসব সহ্য করতে না পেরে তার স্বামীকে একে একে সবকিছু বলে দেন। তার স্বামী এসব শুনে বেশ ভয় পেয়ে যান। তিনি ওই রাতেই আমার আব্বার কাছে আসেন। তখন আমার আব্বা ছিলেন এই মসজিদের ইমাম। আমার আব্বার কাছে এসে তিনি আমার আব্বাকে তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনা বলেন। সব ঘটনা শুনে আমার আব্বা তার কাছে কিছু সময় চেয়ে নিয়ে বলেন যে, আমি কালকে সকালে আপনাদের বাসায় যাব। সেদিনের মতো লোকটি সেখান থেকে চলে যায়। সেদিন রাতেই আব্বা তার পালিত জিনদের মাধ্যমে জানতে পারেন সেই গ্রামে 7টি খবিশ জিনের আবির্ভাব হয়েছে। তারা সেই গ্রামে বাসস্থান বানাতে চায় এবং তারা সেই গ্রামের সকল মানুষকে মেরে ফেলবে। এর ফলে তারা সর্বোচ্চ শক্তির অধিকারী হবে। এর জন্য তাদের একটি পবিত্র শরীরের প্রয়োজন। সে কারণেই তারা ওই মহিলাকে মাছের লোভ দেখিয়েছে। এখন মহিলাটির শরীর তাদের অধীনে। থেকে আসার সময় আমি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করি। কেউ আমার পেছন পেছন আসছে, কিন্তু আমি পেছনে তাকালেই কাউকে দেখতে পাই না। এরপর আমি বাড়ি চলে আসি। সেদিন আমি কাউকে এ বিষয়ে কোনো কিছু বলি না। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। বিপত্তিটা ঘটে রাতেই। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি অদৃশ্য কেউ আমাকে বলছে, কিরে, আমাদের অস্তিত্বের প্রমাণ চেয়েছিলি তুই, তবে দেখ এখন কি করি। এসব কথা শুনতে শুনতে ভয়ানক দুর্গন্ধ আমার নাকে ভেসে আসে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি যা দেখি, সেই দৃশ্য কোনো মানুষ দ্বিতীয়বার দেখতে চাইবে না। আমি দেখি আমি সেই বিলের পাশে রাস্তায় শুয়ে আছি। তখন আমার আর বুঝতে বাকি রইল না আমার সাথে আজ কি হতে চলেছে। পরক্ষণেই আমার পেছন থেকে ভয়ানক কিছু শব্দ শুনতে পাই। আমি পেছনে তাকানো মাত্র আমি দেখি ভয়ানক 7টি বিশাল দেহী কুকুর, যাদের চোখগুলো সাদা ফ্যাকাশে বর্ণের, তারা আমার দিকে এগিয়ে আসছে। এসব দেখা মাত্রই আমি দিশেহারা হয়ে দৌড়াতে শুরু করি। সেই প্রাণীগুলো আমাকে তাড়া করতে শুরু করে। আমি এভাবে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে মসজিদে আবিষ্কার করি। মসজিদে গিয়ে আমি দেখি আমার নানা, মামা এবং আমার হুজুর আমার সামনে দাঁড়িয়ে আছেন। নানা আমার জ্ঞান ফিরে এসেছে দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি আমাকে জড়িয়ে ধরে বলতে থাকেন, কেন নানা ভাই তুমি সেখানে গিয়েছিলে? কেন কেন তুমি নিজের ক্ষতি ডেকে আনলে? আমরা 3 দিন আগে সেই বিলে অজ্ঞান অবস্থায় পেয়েছি তোমাকে। 3 দিন যাবৎ হুজুর তোমার জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তোমার জ্ঞান ফিরছিল না। অনেক চেষ্টার পর আজ তোমার জ্ঞান ফিরেছে। এসব কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এরপর হুজুর আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছিল। আমি আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা হুজুরকে বলি। এরপর হুজুর বলেন, তোমার জীবনে ঝুঁকি রয়েছে,
ওরা তোমার প্রতি প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে। আমি জানতাম তোমার সাথে অনেক খারাপ কিছু হবে, সেজন্যই আমি তোমাকে সেদিন তাবিজ দিয়েছিলাম। সে তাবিজের জন্যই তুমি এখন পর্যন্ত বেঁচে আছো। না, সে রাতেই ওরা তোমাকে মেরে ফেলতো। আজ মাগরিবের নামাজের পর আল্লাহ যদি আমাকে শক্তি দেন, তাহলে আমি তোমার সমস্যার সমাধান চেষ্টা করব। এই বলে হুজুর আমার নানাকে কিছু জিনিস প্রস্তুত রাখতে বলেন, যেমন 7টি কাঁচের গ্লাস, 7টি কালো কাপড়ের টুকরা এবং একটি কালো ছাগল। এরপর হুজুর তার কথা মতো মাগরিবের নামাজের পর আমাদের বাসায় আসেন। হুজুরের কথা মতো নানা সব জিনিস প্রস্তুত রেখেছিলেন। এরপর হুজুর নানাকে 7টি গ্লাসে পানি নিয়ে আসতে বলেন এবং ছাগলটিকে উঠোনের মাঝ বরাবর বেঁধে আসতে বলেন। হুজুর আরও বলেন, আমি যখন বলবো আপনাকে আপনি কালো কাপড় দিয়ে গ্লাসের মুখ ভালো করে বন্ধ করে আটকে দেবেন। এরপর হুজুর আমাকে নিয়ে আসেন, বসেন। হুজুর কিছু একটা পড়ে আমার গ্লাসে ফু দেন। সাথে সাথে আমার বাসার চারিদিকে ঝড় শুরু হয়ে যায়। ঝড়ের সাথে সাথে শুরু হয় ভূমিকম্প। হুজুর এসবে কর্ণপাতই করেন না। আমাকেও তিনি নিষেধ করে দেন আমি যেন শয়তানের কোনো ফাঁদে পা না দেই। যত যা কিছু হয়ে যাক, আমি যেন আসন ছেড়ে না উঠি। এরপর হুজুর একে একে 6টি গ্লাসে ফু দেন। যখন তিনি 7ম গ্লাসে ফু দিতে যাবেন, এমন সময় ভয়াবহ দুর্গন্ধে আমার দম বন্ধ হবার উপক্রম হয়। পরক্ষণে লক্ষ্য করি ঘরের এক কোণায় 7টি কালো অবয়ব দাঁড়িয়ে। তারা কর্কশ গলায় বলছে, পারবি না, পারবি না। যে আমাদের অস্তিত্বের প্রমাণ চেয়েছে, তাকে গ্রহণ করতে হয়েছে মৃত্যু। এসব কথা শুনে আমি নিস্তেজ হতে থাকি। সাথে সাথে হুজুর আমাকে ধমক দিয়ে বলেন, তোমাকে না বলেছি শয়তানের ধোঁকায় পড়বে না? মনে সাহস রাখো, সব ঠিক হয়ে যাবে। শয়তান যত শক্তিশালী হোক, কিন্তু আল্লাহর রহমত যদি থাকে, শয়তান মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে হুজুর বিভিন্ন আয়াত পড়ে 7ম গ্লাসে ফু দেন এবং আমার নানাকে বলেন কালো কাপড় দিয়ে গ্লাসের মুখ ভালোভাবে আটকে দিতে। পরক্ষণেই আমি লক্ষ্য করি গ্লাসের পানি কালো বর্ণ ধারণ করেছে। এরপর শুরু হয় হুজুরের সাথে শয়তানের যুদ্ধ। হুজুর কর্কশ গলায় বললেন, তোরা যা চাস তা আমি কোনোদিন দিব না। এই বলে হুজুর পুরো বাকরুদ্ধ হয়ে যান। শুধু অপলক দৃষ্টিতে গ্লাসগুলোর দিকে তাকিয়ে থাকেন। দেখে মনে হচ্ছিল তিনি চোখে চোখে কথা বলছেন, আর কিছুক্ষণ পর পর হুজুর গ্লাসগুলোতে ফুঁ দিচ্ছিলেন। সাথে সাথে সেখান থেকে ভয়ানক আত্মচিৎকার ভেসে আসছিল। এভাবে 1 ঘন্টা পেরিয়ে যায়। হঠাৎ সেই 7টি গ্লাস ভেঙে যায়। সাথে সাথে আশেপাশের পরিবেশ একদম নীরব হয়ে যায়। পরক্ষণে আমি খেয়াল করি হুজুর কেমন যেন নিস্তেজ হয়ে পড়লেন। এরপর হুজুরের জ্ঞান ফিরলে তিনি বলেন, তোমার সমস্যার সমাধান হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। আমি ওই শয়তানদের বিভ্রান্ত করে দিয়েছি, যার ফলে তোমাকে ভেবে তারা উঠোনে বেঁধে রাখা ছাগল নিয়ে গেছে। আমি যে বীরের আশেপাশে কোনোদিন যাই নাই, সেখানে গেলে অনেক বড় ক্ষতি হবে। ওই দিনের পর থেকে আমার সাথে আর কোনো কিছু ঘটেনি। এরপর থেকে আমি আজ পর্যন্ত আমার নানা বাড়ি যাইনি। বর্ণনা আছে, হাইওয়ে থেকে আমাদের বাসা সময় লাগে 10 মিনিট সময়। হাইওয়ে পাশে আমাদের বাসা। তো আমার নানা একদিন আমাদের বাসায় আসে। তো আমার নানা কিছুদিন আগে সেপ্টেম্বর মাসের 1 তারিখে হবে এরকম। তো আমার নানা যখন আমাদের বাসায় আসে, তো ভাই আমার নানা আপন নানা না হলেও আমার আপন নানার মতোই, আমার চাচাতো ভাইয়ের নানা, আমারও নানা লাগে। তো ঘটনায় চলে যাই। আমার নানা যে বলেছেন, আমি সেভাবেই বলার চেষ্টা করেছি। ঘটনাটি আজ থেকে ভাই 40 থেকে 50 বছর আগে। তখন আমার নানা সবে মাত্র আমার নানিকে বিয়ে করেছেন। বিয়ের কিছু মাস কেটে যাওয়ার পর কোনো সমস্যা হয় নাই। এরপর একদিন আমার নানার এই গ্রাম থেকে ধান কাটার জন্য আমার নানাকে বলার জন্য আসে যে ধান কেটে দিতে হবে, মানে গৃহস্থের বাসায় থেকে কাজ করতে হবে। তো আমার নানা যেভাবে সেই কাজ, তো তাকে কথা দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি যাব, সমস্যা নাই। কথা দিয়েছে যে যাবো, সমস্যা নাই ধান কাটার জন্য। তো ধান কাটার সিজনে মানে আমাকে দেখা করতে হবে আমার সাথে। তো এইভাবে কিছুক্ষণ পরিটার সাথে আমার নানার কথা হয়। এরপর আমার নানা বললো যে চোখটা বন্ধ কর। আমার নানা বললো কেন, আমি চোখ বন্ধ করবো কেন? তো পরিটা বললো চোখটা বন্ধ কর, কোনো ক্ষতি হবে না, তোর কোনো ক্ষতি হবে না, তুই চোখটি বন্ধ কর। তো আমার ওইভাবে আমার নানু চোখ বন্ধ করলেন। এরপরে আমার নানার হাতে যখন আমার নানার হাত যখন ধরলেন, পরিটা যখন ধরলেন, তখন দেখতে পেলেন এত ঠান্ডা এবং এত ঠান্ডা স্রোত, মানে খুব ঠান্ডা একদম। এরপর আমার নানাকে বললো যে বাচ্চা
এবার আমার নানার হাতে দেখতে পেলেন যে অনেকগুলা ফল, অনেক ফল। এই মানে হাতে ফল দেওয়ার জন্য হাতে দুইটা ফল দিয়েছে, আর নিচে একটা ফল রেখে দিয়ে হয়েছে যাতে এটা খাওয়ার পরে নিচে থেকে ও খেতে পারে আমার নানু। তো আমার নানাকে বললো কি যে ফলটা খেয়ে নে। পরীটা বললো, আমার নানা খেতে চাইছিলেন না যে ফলটা খাবো কেন, বলছে না খাবো না। পরীটা বললো যে না খেয়ে নে, কোনো সমস্যা হবে না, তোকে দিচ্ছি, তুই ফলটা খেয়ে নে। কিছুক্ষণ কথা বলার পরে কোনো খাইতে চাইছিলেন না আমার নানা বললেন যে না ফলটা খাবো না। তারপরে বললো যে অনেক জোরাজোরি করার পরে বললো আচ্ছা ঠিক আছে খাচ্ছি। পরে মানে মুখে দেওয়ার সাথে সাথে এমন অনেক এরকম ফল আমার নানা কখনোই খায়নি, এতটা মজা মানে সুস্বাদু, মানে এতটাই মজা যে আমার নানা এর আগে কখনো এই ফলটি মানে খায়নি। এরপরে কিছুক্ষণ কথা বলার পর অনেক ফল মানে খেলেন আমার নানা পরীটার কাছ থেকে। এরপর আমার নানা যে বন্ধু আছে তারা খুঁজতে বের হয়েছে যে কোথায় গেল তাকে খোঁজার জন্য। তো লাইট মেরে তখন আমার নানাকে খুঁজতে আসছিলেন। এমন সময় দেখতে পেলেন যে টের পেলেন পরীটা যে কেউ আসতেছে। তখন আমার নানা বললো যে আচ্ছা তুমি এখন চলে যাও, আমি তোমার সাথে দেখা করবো পরে, কিন্তু আপাতত এখন আর কি দেখা করবো না। তো পরীটা বললো আচ্ছা ঠিক আছে যাবো। পেছু দিয়ে বাসায় চলে আসে, আমার নানা বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর কিছুদিন ভালোই যায়। তারপরে আমার নানুকে বলে, আমার নানা বলে যে আমার সাথে যে এখনো পরি আসে, কথা হয় মাঝে মাঝে। তখন আমার নানু বলে যে এখনো পরিটা কেন আসে, এইভাবে বললো আমার নানুকে। তখন বলে যে না অনেকদিন সাথে মানে পরিটার সাথে আমার নানার সম্পর্ক এখনো, কিন্তু থাকে এরকম ভাবেই, মাঝে মাঝে আসে মাঝে মাঝে থাকে। তখন আমার নানু বললো যে পরিটা কিন্তু এখনো কিসের জন্য আসলো। তখন বললো যে না পরীটার সাথে নানার যেহেতু অনেক দিনের সম্পর্ক ছিল এজন্য। নানা বললো আচ্ছা ঠিক আছে ভালো। তো কিছুদিন কেটে যাওয়ার পর আমার নানার বন্ধু একদিন বন্ধুর সাথে দেখা হয়, আমার নানার বন্ধুর সাথে দেখা হয়। তো নানার বন্ধু একদিন বললো যে বন্ধু অনেকদিন ধরে তো মাছ ধরতে যায় না, তো বললো যে মাছ ধরতে কবে যাবি। তো আমার বন্ধু বললো যে তখন একটা কথা বলে রাখি ভাই, আমার নানার তখন হইলো হচ্ছে যে মাছ ধরার প্রতি ছিল, মাছ ধরার প্রতি আমার নানার একটা নেশার মতোই বলতে পারেন যে নেশার ছিল। তো তখন হচ্ছে আমার নানাকে বললো ঠিক আছে তাহলে কবে যাবি, আমার নানু বললো। তো আমার নানা বললো যে ওকে ঠিক আছে তাহলে রাত্রে গেলে ভালো হয়, রাত্রে যাবে। তো ডান পিঠে থাকার কারণে তখন আমার নানা রাজি হলেন যে যাবে, রাতেই যাবে। তো যে কথা সেই মানে কাজ, সে কথা সারি। তো আমার নানা বললো যে কোথায় যাবি, মানে কোন ক্ষেতে যাবি না কোনো পুকুরে যাবি। তখন বললো যে একটা পুকুর হবে, পুকুর হচ্ছে যে একটা ওই কাঠবাগানের মতো, কাঠবাগানের ভিতরে যেতে হবে। কাঠবাগানের ওই পাশে নানার বন্ধু সবাই মিলে, মানে দুইজনই ছিলেন, আমার নানার বন্ধু আর নানা দুইজনই ছিলেন, ঠিকঠাক মতো মাছ নিয়ে মানে মাছ ধরছিলেন টাকা দিয়ে, ভালো ভালো একদম কই টাকি তারপরে জিওল এরকম, বাইম তো না, বাইম আছে ওই জায়গায়, সবই ধরনের মাছ আছে। তো ভালো মতো এই মাছ মারতেছিলেন। তো আমার নানা যে দেখলেন যে ব্যাগের মানে ভিতরে করতেছেন, বাজারের একটা ব্যাগ ছিল নানার কাছে, নানার বন্ধুর কাছে একটা বাজারের ব্যাগ ছিল, দুইজনের কাছে দুটা ব্যাগ ছিল। ঠিকঠাক মতো মাছ মারতেছেন আর ব্যাগের ভিতরে মাছ ভরছেন, যতটুকু মাছ পাওয়ার কথা তার সেই দ্বিগুণ মাছ পাইতেছেন। তো খুশিতে আমার নানা একদম মানে আত্মহারা, অনেক মাছ পাইতেছেন। তো আমার নানা দেখতে পেলেন যে
এত মাছ মারতেছেন তো মানে ব্যাগটা তো ওজন হচ্ছে না, মানে ব্যাগটা তো ওজন হওয়ার কথা। তো টর্চ লাইট যখন মারতে মারতে যখন দেখলেন ব্যাগের ভিতরে, ভাই বিশ্বাস করবেন না ভাই, একটি মাছও নেই। আমার নানা তো দেখি একদমই অবাক যে মাছ কোথায় গেল, মাছ এতটি মাছ মারলাম, এখন এই মাছ কোথায় গেল। মাছটি যদি এখানে থাকে তাহলে এখানে থাকবে, এখান থেকে তো উধাও হওয়ার কোনো চান্স নাই, এভাবে বললো। এভাবে যখন দেখলেও একটি মাছও পাচ্ছে না, আবার দেখলেন বাসায় থেকে চেক দিয়ে আসলেন যে ঠিকঠাক আছে কিনা, একদম ঠিকঠাক আছে কিনা, ব্যাগ কোথাও ছেঁড়া আছে কিনা, সম্পূর্ণ ঠিকঠাক নিয়ে এসেছিল বাসায় থেকে। তাহলে মাছকে তো কোনো মানে মাছ কেন কোথায় যাবে, মাছ কোথায় যাবে। এইভাবে দেখতে পরে আমার নানাকে বললো, নানার বন্ধুকে বললো, নানার বন্ধুর নামটা আমি বলতে চাচ্ছি না, সত্য নাম দিলাম জব্বার। তো জব্বার নানাকে বললেন যে জব্বার তাই চল বাসায় চল। আমার নানা জব্বর নানাকে বললেন যে চল বাসায় চল। তো জব্বর নানা বললেন কেন বাসায় যাবো কেন হান, বলো চল বাসায়। কারণ সাদা একটি ঘোড়া আমার নানার দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আবার ঘাস খাচ্ছে, মানে ঘাস নিচে মানে ঘাসের মতো কাটছে। ওই সময় ভাই দেখতে পেলেন যে ঘাসের মতো এই সাদা ওয়েবটি, মানে নানার ঘোড়া দেখতে পেলেন, আবার নানা দেখে তাকিয়ে আছে ওইভাবেই। তো কিছুক্ষণ ইকার করে বললো যে আমার নানার বন্ধুকে বললো যে আমি যা দেখছি তুই কি তাই দেখছিস। তখন বললো যে কি দেখছিস, এরপর বললো চল বাসায় চল। তখন মানে বললো কিছু কি দেখছিস বল। তখন আমার নানাকে বললো যে আমার নানার বন্ধুকে বললো চল পরে বলবো। এরপরে যখন হাঁটার মানে ব্যাগ নিয়ে আর লাইট নিয়ে আর এগুলো নিয়ে হাঁটার জন্য ভিতর দিয়ে যাচ্ছে, আবার এরপরে ভাবলো যে আচ্ছা দুজনে তো আছি, মানে ওই আমার নানার বন্ধু তো দেখে নাই, ওই আমার নানাই তো দেখছে, দেখি আরেকবার দেখি ঘোড়াটা এখন আছে না নাই। তখন কৌতূহল হলো যে ঘোড়াই এখন আসবে কোথা থেকে, এরকম ঘোড়া নানান দিকে টেনশনে মানে চিন্তা ভাবনা করে পিছনের দিকে তাকালেন, দেখলেন ঘোড়া পিছনে নাই, কোথাও নাই, এদিকে দেখলেন নাই কোথাও। তখন ভাবলো যে আচ্ছা এখানে কোনো খারাপ কোনো ঘটনা ঘটতে চলেছে, তো আজকে মনে হয় অনেক যে খারাপ কোনো ঘটনা ঘটবে। এই বলে আমার নানু ওখান থেকে আমার নানার বন্ধুকে নিয়ে হাঁটতে হাঁটতে বাসায় দিকে মানে রওনা দিলেন কাঠবাগানের ভিতর দিয়ে। রাস্তা হলো দুই পাশে কাঠবাগানের বর্ণনা আমি দিয়ে নেই, আমাদের বাসায় বলি কাঠবাগান, অন্যান্য এলাকায় বা বলে যে ওটা মেহগনি গাছও বলে, আমাদের এখানে বলি কাঠবাগান বলি আমরা। তো এক একজনের বাসায় এক একজনের বলে। তো দুপাশে কাঠবাগান আর মধ্যখানে হচ্ছে রাস্তা দিয়ে আমার নানা হেঁটে যাচ্ছেন, আমার নানার বন্ধু দুজনেই। তো ওই সময় কোনো এই কথা আলোচনা মানে আমার নানার বন্ধুর সাথে কোনো আলোচনা কোনো দুজনের মাঝে করেনি। যখন বাসায় আসে তখন আমার নানার বন্ধুর বাসায় যায়, কারণ এই ঘটনা তো যেহেতু ঘটছে আমার নানার বাসায় নানু যদি শুনে সময় ভয় পেয়ে যাবে, এই জন্য ভয় পাবে, এই জন্য আগে আমার নানার বন্ধুর বাসায় দেখার জন্য সবকিছু বলার জন্য এই জন্য গেছিলেন। তারপরে আমার নানাকে বললো যে আমি শুন একটা কথা বলি। তখন বললো হ্যাঁ বল। বললো যে যখন একটা কথা বলি এখন তো আমার বলবো কিভাবে, আমার তো ভয়ে কোনো কথা বেরোচ্ছে না। তখন আমার নানা বন্ধু বললো বল। পরে বললো যে শোন তাহলে, আমি যখন ভালোই মাছ পাচ্ছিলাম টেরা দিয়ে, যখন অনেক যতটুকু মাছ পাওয়ার কথা ততটুকুর চেয়ে বেশি মাছ পাচ্ছিলাম, তখন দেখলাম যে দেখি তাহলে এত মাছ ভয় করলাম, ওজন তো ওরকম পাই না, যে যতটুকু ওজন মানে ওয়েট থাকার দরকার ততটুকুর চেয়ে একদমই কম। মনে হচ্ছে যে একদম হালকা ব্যাগ শুধু হাতে করে রেখেছে। তো এইভাবে অনেকক্ষণ মাছ ধরার পরে যখন ব্যাগের ভিতরে থেকে যখন খোলা মানে বের করার জন্য দেখলো লাইট দিয়ে, আমার নানার বন্ধুকে বলছে এই কথা
তখন দেখলেন আমার নানার বন্ধুকে বললো যে একটি মাছও নেই, আমার নানা বললো। তখন আমার নানা কি বলবে আর তাকে, নানার বন্ধুকে। তখন আমার নানার বন্ধু একই সেমই কথাই বললো যে আমি মাছ মারতেছি। তখন আমার মনে হলো যে এই ব্যাগ কেন তো হালকা। তো হালকা থাকায় আমার নানার বন্ধু কি করলেন যে দেখার জন্য ব্যাগটা একটু বাহির করলেন। দেখলেন যে ভিতরে মানে একটি মাছও নেই। মাছের বদলে কি বলবো, এখানে মাছের বদলে আর কি মাটি। ইসলাম। তো একটা ঘটনা ছিল যেটা প্রায় ভাবতাম আর কি যে পাঠাবো, তো আর পাঠানো হয় নাই, তাই ফাইনালি আজকে রেকর্ড করলাম। তো ঘটনাটি ঘটে মূলত আমার এক বন্ধুর সঙ্গে। ও আমার রুমমেট, হোস্টেলে থাকি যেহেতু, তো ওর থেকে ঘটনাটা কালেক্ট করা। ওর নাম হৃদয়। তো ঘটনাটা মূলত হলো ওর বন্ধুর সঙ্গে আর কি। তো ওর বন্ধুর সঙ্গে ঘটনাটা ঘটে গেছে, তো ওর থেকে আমি ঘটনাটা কালেক্ট করছি। ঘটনাটা হলো 2019 সালের দিকে, যখন ওরা ক্লাস 10-এ পড়ে। একদম জানুয়ারি, বছরের প্রথম দিক। তো জানুয়ারি মাসে, অর্থাৎ জানেন যে সব স্কুলে একটা সাংস্কৃতিক অথবা একটা অনুষ্ঠান থাকে, যে খেলাধুলার অনুষ্ঠান থাকে। তো ওদের স্কুলেও নর্মালি ওই সময় এইসব সাংস্কৃতিক অনুষ্ঠান, এই খেলাধুলা হয়তো চলছিল। তো যেই দিন ফাইনাল যে রাউন্ড, অর্থাৎ মূল পর্ব যেটা, তো ওই দিন ছিল আপনার 22শে জানুয়ারি। দিনটা ছিল মঙ্গলবার, এটা হলো 2019 সালের। তো ওই দিন ওদের স্কুলের ভিতরে যেই মূল ইয়েগুলা হলো, এই খেলাধুলা হলো। তো ওরা সব বন্ধু বান্ধব সবাই আনন্দ ফুর্তি করেছে। তো সবাই একটা স্মৃতি, যেহেতু এর পরের বছর সবাই এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল থেকে বেরিয়ে যাবে, তো সবাই একটা চিন্তা ভাবনা করলো যে সবাই মোবাইল নিয়ে আসবে, তারপর ছবি টবি তুলবে, ভিডিও করবে, জাস্ট একটা স্মৃতি হিসেবে। যেহেতু তারা স্কুল থেকে এর পরের বছর বেরিয়ে যাবে, এই সুযোগটা নাও পেতে পারে। তো যদিও স্কুল কর্তৃপক্ষকে মোবাইল এলাও ছিল না, তারপরও ওরা যেহেতু আর হয়তোবা এই অনুষ্ঠানটা পাবে না, তাই সবাই চিন্তা করলো যে না, আমরা যার বাড়ি থেকে মোবাইল নিয়ে আসবো, তারপর ছবি টবি তুলবো ইত্যাদি। তো ঘটনাটা অ্যাকচুয়ালি যার সঙ্গে ঘটে, তার আসলে যে মোবাইলটা, ওটার আপনার ছবি ভালো উঠতো না। তো ওখান থেকে ফিরে আসছে, কিন্তু ও বিলের অনেক মাঝখানে হালকা আলোটা পড়তেছিল। যেহেতু একেবারে টোটালি সন্ধ্যা হয়ে জানি আর কি, যে আকাশের শেষ দিকে যে একটা পশ্চিম আকাশে একটা শেষ লাভা থাকে, ওই লাভায় ও কিছুটা খেয়াল করলো আর কি, যে কিছুটা বোঝা যাচ্ছে যে ও যে মানে রাস্তা থেকে অনেক দূরে এসে পড়ছে। তো ও এখন আল্লাহর নাম নিয়ে আবার সুরা কালাম করে আবার দৌড় শুরু করলো যে কোনো কিছু আর মানে এখানে আর থাকা যাবে না, আমাকে যেভাবে পৌঁছাতে হবে। তো যেই না দৌড় শুরু করলো, ওর উপর শুরু হলো নির্যাতন, অত্যাচার। ওকে কেউ একজন পিছন থেকে মারছে, কেউ একজন চুল ধরে টান দিচ্ছে, কেউ একজন থাপড়া দিচ্ছে, কেউ একজন ওকে মানে লাথি দিচ্ছে, এরকম আর কি। ওর উপর এরকম মারধর চলতেছি, ও কিন্তু তারপর থেমে নেই। ওর মানে দৌড়াচ্ছি, কিছু জায়গায় ও পড়েও যাচ্ছে, তার উপর মানে মারা বন্ধ হচ্ছে না, এবং কি প্রচন্ড জোরে মারছে। ওকে মনে হচ্ছে যে 4-5 জন মিলে যে কেউ যদি গণহারে পিটুনি দিয়েছে, এরকম একটা অবস্থা হবে। ঠিক ওর সঙ্গে মানে এরকম ঘটছে, কিন্তু সেম আগের মতোই, ও আশেপাশে কাউকে দেখতে পায় না। যাই হোক, ও প্রচন্ড ভয় পায়, প্লাস মার খেয়ে মানে শরীরের অবস্থা প্রায় মোটামুটি অনেকটা নাজেহাল অবস্থা হয়ে যায়। শেষ পর্যন্ত দৌড়ে মানে ওর আন্টির বাসা যে গ্রামে, অর্থাৎ পাশের গ্রামে, যেটা বললাম, যে ও যখনই এই রাস্তাটা মানে বিলের রাস্তাটা শেষ করলো, প্রথমেই যে বাড়িটা পড়ে, কোনো মতে ওই বাড়ির উঠানে গিয়ে একটা মানে জোরে চিল্লান দিয়ে জোরজামর যে মানে নক করতে মানে একটা ইয়ে হলো। তো তারপর ওই যেহেতু ওর আন্টির বাসা, ও সবসময় এখান দিয়ে আসতো, যাতায়াত করতো, তো ওই লোকটা আবার ওকে চিনলো। ওকে বলতেছে কি অবস্থা, যে তোমাকে এমন লাগতেছে কেন, তোমার এরকম নাজেহাল অবস্থা কেন, তোমার চুলগুলো এলোমেলো, কোথা থেকে এভাবে দৌড়ে আসছো এরকম সন্ধ্যার পরে, তারপর তোমার শরীরের অবস্থা এরকম কেন। এরকম অবস্থা দেখে উনিও কিছুটা ভয় পেয়ে যায় যে ওকে কি কেউ কিছু করলো কিনা, বা কোনো বিপদ হলো কিনা। তো ওকে তখন বসে পানি খেতে দেয়, তাও ওর কাঁপুনি ধীরে ধীরে বাইরে যাচ্ছে, যেহেতু ও প্রচন্ড মার খাইছে, প্লাস শরীরও প্রায় গরম হয়ে গেছে। তো ও কিছুটা এই কাহিনী, আমি যে কাহিনী একটু আগে বললাম, যে এই কাহিনী ও আপনার কাছে শেয়ার করলো, যে আমার সঙ্গে এরকম ঘটেছে, আমি আমার আন্টির বাসায় যাচ্ছিলাম মোবাইলটা দিতে, কিন্তু রাস্তায় এইসব কাহিনী করেছে।
তো উনি বিষয়টা বুঝলেন যে এটা হয়তো বা কোনো ভালো লক্ষণ নয়। যাই হোক, একদম শরীর একদম প্রায় কি বলে যে কোনো ব্যথায়, মানে ও আর কিছু করতে পারতেছে না আর কি, কোনো মতে জাস্ট শুয়ে আছে একদম। আর প্রচন্ড জ্বর উঠে রয়েছে শরীরে। তো যাই হোক, ওর সঙ্গে কথা বলে ওর সঙ্গে জিজ্ঞাসা করে যে কালকে কি ঘটছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা রাসেল ভাই, যে এই কাহিনীটা কালকে রাত্রেবেলা এত বড় একটা কাহিনী ওর সঙ্গে ঘটে গেল। ইভেন কাহিনী ঘটার পর পর্যন্ত, শেষলেস হওয়ার আগ পর্যন্ত ওর কাহিনীটা মনে ছিল। কিন্তু এই যে 22 জানুয়ারি অর্থাৎ গতকালকে যে দিনটা গেল, ওর আজকে এই দিন সম্পর্কে টোটালি কোনো কিছু মনে আসছে না। যে ও সারাদিন কোথায় ছিল, কি করছে, কত কিছুই ওর মনে নেই। তো ওরা যখন, আমার এই বন্ধুরা যখন গিয়ে দেখলো যে ওর এই অবস্থা, তো ওর মা আবার আমার বন্ধু হৃদয়কে ডাক দিয়ে বললো যে হৃদয়, তোমাদের মোবাইলের ছবি আছে না, যে ওর সঙ্গে ছবি তুলছে, ওকে দেখাও তো, যে এইসব দেখে ও মনে করতে পারি কিনা যে গতকালকে এরকম এরকম। তো এখানে আরেকটা অদ্ভুত ব্যাপার আসল ভাই, যেটা আসলে অবিশ্বাস্য কিন্তু বাস্তবে এটা ঘটছে, যে ওরা যারাই মানে আসছিল দেখতে, প্রত্যেকেই কিন্তু মোবাইল নিয়েছিল, আমি আগেই বলেছিলাম, এবং কি সবাই ছবি তুলেছিল। কিন্তু সবাই ছবিগুলো চেক করে দেখলো যে সবার সঙ্গে সবার ছবি আছে, কিন্তু যার সঙ্গে ঘটনা ঘটছে, অর্থাৎ ওর নাম ছিল সিয়াম, যে ওর সঙ্গে কারোর মোবাইলে কোনো ছবি নেই। ইভেন ওর যে আন্টির মোবাইলটাও নিয়ে গেছিল, আন্টির মোবাইলও চেক করে দেখা গেছে যে ওই দিনে ওর ফোন, মানে ওই ফোন দিয়ে কোন ছবি তোলা হয়নি। তো এটা কিভাবে সম্ভব আসলে? মানে ওটা দেখে তো একদম সবাই অবাক হয়ে গেল যে ওদের ফোনের মধ্যে তো একটা হলো এটলিস্ট ছবি থাকবে, এতগুলো সবাই যেহেতু ছবি তুলছে, একটা মজা আনন্দ ফুর্তি করছে, কিন্তু কিভাবে সম্ভব যে সবার মোবাইল থেকে ছবিগুলো দেওয়া হয়ে যাওয়া? যাই হোক, তো তখন পর্যন্ত আমার বন্ধুরা জানতো না যে ও জানে আগে জিন দ্বারা পজেস ছিল। তো ওর মা আমার বন্ধুকে ডাক দিয়ে নিল কাছে নেওয়ার পর বলতেছে, তোমরা হয়তো জানো না, ও আর কয়েক বছর আগে থেকে জিন দ্বারা পজেসড। তো আমরা একটা হুজুর থেকে কিছু ট্রিটমেন্ট নিয়েছিলাম, তো হয়তোবা অনেকদিন পর্যন্ত ভালো ছিল, আবার মাঝে মাঝে এরকম মুখ থেকে একটু আওয়াজ বের হচ্ছে না। আমি জোরে জোরে করে শম্পা বলতে থাকি, কিন্তু কোনো রেসপন্স পেলাম না, কোনো কিছুই আসছিল না। মনে হচ্ছিল যে আমি একদম শেষ হয়ে গেছি। তারপরে আমি সেখান থেকে দৌড়ে ক্লান্ত হয়ে বসে পড়ি। সেখানে বসে পড়ার পরে আমি আরো সামনে যাই। সামনে যাওয়ার পরে আমি আরো একটা গর্তর ভিতরে পড়ে যাই, এবং গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি উঠে পড়ার পরে আমার পায়ের মনে হচ্ছিল একদম পুরোপুরি ভাবে মচকে গেছে। আমি আরো জোরে দৌড় লাগাই। আমি দৌড় লাগাতে হঠাৎ করে আমি মেন রাস্তার উপরে উঠে পড়ি। মেইন রাস্তার উপরে উঠার পরে আমি যেটা দেখতে পাই, সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই যে আমি সবেমাত্র সেই কবরস্থানের ভিতরে প্রবেশ করেছি। কিভাবে সম্ভব? কবরস্থানের ভিতরে আমি সবেমাত্র প্রবেশ করেছি। আমি আমার ফোনের দিকে তাকাই, এবং তাকানোর পরে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ঘড়ির কাঁটা একদম স্টপ হয়ে গেছে। রাত 10:33 বাজে, রাত 10:33 বেজে রয়েছে। এটাকে এদিকে ওদিকেও যাচ্ছে না ঘড়ির কাঁটা। আমি শম্পাকে বললাম, হয়তো আমার ঘড়ির কাঁটা নষ্ট হয়ে গেছে, ঘড়িটা নষ্ট হয়ে গেছে, দেখতো তোর মোবাইলে কয়টা বাজে? সে বলে 10:33 বেজে রয়েছে। তারপরে আমরা আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠি, এবং চিৎকার করে উঠার পরে আজানের ধ্বনি শোনা যায়। আমরা আনুমানিক 4-5 ঘন্টা ধরে সেখানেই ছিলাম। আমি বিশ্বাসই হচ্ছিল না যে আমি কিভাবে সেখানে ছিলাম। যখন ফজরের আজানটা দিয়ে দেয়, তখন আমি সেই মেন রাস্তার উপরেই বসে রয়েছি। তারপরে আমি আমার আপুর বাসাতে যাব, হাঁটা দেওয়ার পরে আমি আমার আপুর বাসাতে যাব। আনুমানিক 6টা বেজে যায়, সকাল 6টা বেজে যাওয়ার পরে আমি একটা গাড়ি দেখতে পাই, যে গাড়িটা আসছে আমার কাছে, এবং গাড়ির উপরে আমি উঠে বসি। গাড়ির উপরে উঠে বসার পরে আমি চলে যাই আমার আপুর বাসাতে আসার পরে আরো সমস্যা হয়ে যায়। সেটা হচ্ছে যে আমি রাতে আরো ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকি, এবং স্বপ্নতে এসে ওই যে সাদা অবয়বটা, সেই অবয়বটা আমাকে বলছে, ওখানে